দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। শিল্প খাতে নতুন করে গ্যাসের দর বাড়ানোর পরিকল্পনা সরকারের, উদ্বেগে ব্যবসায়ীরা। প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি খাত পেছনে ফেলেছে চামড়া খাতকে। সরকারি সহায়তা পেলে আরও বাড়বে আশা উদ্যোক্তাদের। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে তৈরি পোশাক খাতে 26% জ্বালানি খরচ কমানো সম্ভব, যদিও এই খাতে নেই পর্যাপ্ত উদ্যোগ। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শিল্প খাতে গ্যাসের দর বাড়ানো হলে অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে। কমে আসবে উৎপাদন, কমবে প্রতিযোগিতা সক্ষমতা, এমনটাই বলছেন এ খাতের উদ্যোক্তারা। এজন্য শিল্প খাতে গ্যাসের মূল্য বৃদ্ধির পরিকল্পনা স্থগিতের পাশাপাশি অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের দাবি তাদের। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। শিল্প খাতে নতুন সংযোগের ক্ষেত্রে গ্যাসের মূল্য বাড়ানোর পরিকল্পনা করছে সরকার, অথচ চরম গ্যাস সংকটে ভুগছে দেশের শিল্প কারখানাগুলো, যার প্রভাবে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জের মতো শিল্পঘন এলাকাগুলোতে 50-60% উৎপাদন ব্যাহত হচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে সরবরাহ ব্যবস্থা, ফলে সময় মতো পণ্য সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। এতে বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানি, আস্থা হারাচ্ছে ক্রেতারা। একটা দেশের ইকোনমি ইজ কমপ্লিটলি মেড বাই দ্য প্রাইভেট ইকোনমিক সেক্টর। এখন যদি সরকার বলে যে এই গ্যাসের দাম বাড়িয়ে গ্যাসও দিবেন না, তারপরে আপনি এক্সপেক্ট করবেন যে ইন্ডাস্ট্রি চালাবে, তাহলে এই লোকগুলা কোথায় কাজ করবে? কারণ ইন্ডাস্ট্রি তো চলবে না। উদ্যোক্তাদের হিসেবে 2023 সালের ডিসেম্বরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 56% বাড়ানো হয়েছে। এতে এমনিতেই বেড়েছে ব্যবসায়ের ব্যয়। সেই সাথে গেল 5 বছরে গ্যাসের দাম বাড়ানো হয়েছে 256% বেশি। বিদ্যুতের মূল্য বেড়েছে 33.5%, ডিজেলের দর বৃদ্ধির হার 68%, আর ব্যাংক ঋণের সুদ হার বেড়েছে 14-15%। সব মিলিয়ে কারখানার উৎপাদন খরচ বেড়েছে প্রায় 50% মতো। ন্যূনতম মজুরি বেড়েছে বা শ্রমিকদের মজুরি বাড়াতে হয়েছে বা হবেও হয়তো ভবিষ্যতে আরও। তো এটা তো ইন্ডাস্ট্রির ডিমান্ড, আমি তো এটা অস্বীকার করতে পারবো না। কি একই সাথে যদি এখন আমাদের পণ্য তৈরির যেই উপকরণগুলো সেগুলোর কষ্ট যদি বেড়ে যায়, আমরা তো আসলে তাহলে তো আমাদের জন্য কম্পিটিটিভনেস কমবে। একটা টেক্সটাইল বা একটা ওয়াশিং যদি গ্যাস না থাকে, ও ফ্যাক্টরি করে রেখে কী করবে, তাই না? তো এই জায়গাটা ডেফিনেটলি আমার মনে হয় সরকারের বিবেচনা করা উচিত। উদ্যোক্তাদের দাবি, এতদিন প্রতি ঘনমিটার গ্যাসের দাম দিতে হতো 30 টাকা করে। এখন যদি 45 টাকা বাড়িয়ে 75 টাকা করা হয়, তাহলে এই খাতে বার্ষিক 6300 কোটি টাকা অতিরিক্ত খরচ গুনতে হবে। পাশাপাশি টেক্সটাইল শিল্পের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টগুলোতে বছরে অতিরিক্ত খরচ হবে প্রায় 11,675 কোটি টাকা। এর ফলে উৎপাদন খরচ যেমন বাড়বে, তেমনি শঙ্কা রয়েছে বিশ্ববাজারে নিজেদের প্রতিযোগিতা সক্ষমতা হারানোর। 70 বা 75 টাকা হয়, তাহলে এখানে একটা বৈষম্য তৈরি হবে। কারণ আমরা এক্সিস্টিং যারা কাস্টমার আছি, আমাদের ওই পার্টে আমরা 30 টাকা করে দিব বা 31.5 টাকা দেবো ক্যাপটিভে, আর ওইদিকে গিয়ে নতুন যারা কানেকশন নেবে, লোড বৃদ্ধি করবে, তাদেরকে 75 করে যদি দিতে হয়, তাহলে একটা অসম প্রতিযোগিতা তৈরি হবে, যেটা দিয়ে তারা টিকে থাকতে পারবে। আমি যে রপ্তানি করি, যেখানে যেই বায়ার, আমার একই বায়ারের কাছে কিন্তু ওই যে 75 টাকা নেবে সেও রপ্তানি করবে, ফলে তার পক্ষে কম্পিটিশনে সেখানে টিকে থাকা কঠিন হয়ে যাবে। এমন অবস্থায় উৎপাদন বাড়াতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের পাশাপাশি দর না বাড়িয়ে অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। রপ্তানি আয়ে চামড়া খাতকে পেছনে ফেলেছে প্রক্রিয়াজাত কৃষি পণ্য। উঠে এসেছে তালিকার দ্বিতীয় শীর্ষ অবস্থানে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। সরকারের নীতি সহায়তা পেলে সামনে রপ্তানির পরিমাণ আরও বাড়বে বলে আশা কৃষি পণ্য রপ্তানিকারকদের। আর চামড়া শিল্পের উদ্যোক্তারা বলছেন, চলতি বছরের মধ্যে কারখানাগুলোর LWG সনদ ও CETP নিশ্চিত করা না গেলে তলানিতে নামবে এ খাতের ব্যবসা। দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস তৈরি পোশাক খাত। এরপর সবচেয়ে বড় খাত হিসেবে এতদিন স্থান দখল করেছিল চামড়া ও চামড়াজাত পণ্য। তবে সম্প্রতি কিছুটা ভাটার টান দেখা গেছে এ খাতে, নেমে এসেছে তৃতীয় অবস্থানে। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্যে এমন চিত্র ফুটে উঠেছে, যাদের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে এ খাতের রপ্তানি আয়ের পরিমাণ $66,90,00,000। সেই হিসেবে বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে 8%। যদিও একক মাস হিসেবে জানুয়ারিতে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 5.5% কমেছে এ খাতের আয়। আমাদের মূল বাজার যেটা চায়না, সেটা তারাও কিন্তু ইদানিংকালে ওদের অর্ডার অনেক কমে যাচ্ছে।
আমরা আসলে বুঝতে পারতেছি না যে চামড়া মার্কেটটা কোন দিকে যাচ্ছে। আর মূল সমস্যা যেটা সেটা হচ্ছে যে আমরা আসলে কমপ্লায়েন্সের কারণে আমাদের যে ব্র্যান্ড বায়ার গুলা সেগুলোর কাছে আমরা আসলে চামড়া বিক্রি করতে পারছি না। আমরা অনেকটা চায়না নির্ভরশীল। সেক্ষেত্রে আমাদের যত কিছু বলেন, আমাদের দিন শেষে আমাদেরকে কমপ্লায়েন্স নিয়ে চিন্তা করতে হবে, আমাদেরকে LWG নিয়ে চিন্তা করতে হবে, না হলে আমাদের চামড়া শিল্পে আমরা ঘুরে দাঁড়ানো আমাদের পক্ষে সম্ভব হবে না। জুলাই থেকে জানুয়ারি এই 7 মাসে চামড়া খাতে প্রবৃদ্ধি এলেও মোট রপ্তানি আয়ের দিক থেকে এ খাতকে পেছনে ফেলেছে প্রক্রিয়াজাত কৃষি পণ্য খাত। তথ্য বলছে অর্থ বছরের প্রথম 7 মাসে এ খাত থেকে আয় এসেছে 67 কোটি 38 লাখ ডলারের, যা কিনা চামড়া ও চামড়াজাত পণ্য থেকে 48 লাখ ডলার বেশি। 7 মাসে এই খাতে প্রবৃদ্ধি হয়েছে 10.5% বেশি। আর একক মাস হিসেবে জানুয়ারিতে প্রক্রিয়াজাত কৃষি পণ্য থেকে রপ্তানি আয় এসেছে 7 কোটি 83 লাখ ডলারের, যা আগের বছর একই সময়ের তুলনায় 21% বেশি। এসএমই যারা আছে ছোট এবং মাঝারি, তারা কিন্তু খারাপ করছে, ফলে ওই সেলটা বড়দের কাছে এসছে এবং বড়রা যেহেতু একটু অর্গানাইজড এক্সপোর্টে, ফলে তারা কিন্তু জিনিসটা প্রপারলি হ্যান্ডেল করতে পেরেছে, এইটা একটা কারণ। আর হচ্ছে যে আমরা আরো কিছু করছি, যে কোথায় কোথায় অ্যাভিনিউ আছে সেই গুলি এক্সপ্লোর করছি, নতুন নতুন প্রোডাক্ট আমরা করছি, প্লাস হচ্ছে নতুন মার্কেট আমরা চেষ্টা করছি। এই কাজগুলি তো মানে ক্রমাগত প্রক্রিয়া, এগুলো তো হচ্ছেই এবং ভবিষ্যতে হবে। তো এটা একটা বিষয়। আর একটা বিষয় যে আমরা আরো ভালো করতে পারি, এইখানে আমাদের সরকারের কিছু নীতি সহযোগিতা দরকার। আর হচ্ছে যে কিছু আমাদের ধরেন টেকনোলজিক্যাল কিছু অ্যাডভান্সমেন্ট দরকার আমাদের ইন্ডাস্ট্রিগুলিতে। এই মুহূর্তে যদি আমাদের চালটা ওপেন করে দিত, এইটা হলে কিন্তু আমরা আরেকটু এগোতে পারতাম। তথ্য বলছে 2024-25-এর প্রথম 7 মাসে দেশে পণ্য রপ্তানি বাবদ আয় এসেছে 2897 কোটি ডলার, যা আগের বছর একই সময়ের তুলনায় 11.68% বেশি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। তৈরি পোশাক শিল্পে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে 26% জ্বালানি খরচ কমানো সম্ভব, যদিও এই খাতে এখন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার মাত্র 7%-এর কিছুটা বেশি। বৃহস্পতিবার রাজধানীতে পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ আয়োজিত সবুজ জ্বালানির রূপান্তর ও টেকসই সমাধান বিষয়ক এক সেমিনারে এই তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে বর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের পরামর্শ দেন আলোচকরা। আন্তর্জাতিক ফোরামে দেশের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার 2030 সালের মধ্যে 30% উন্নীত করার অঙ্গীকার করে বাংলাদেশ। তবে বর্তমান নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার 2%-এরও কম। পলিসি এক্সচেঞ্জের আলোচনায় বলা হয়, পোশাক খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার কিছুটা বাড়লেও সন্তোষজনক না। তৈরি পোশাক খাতে বর্তমান নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার 7%। তবে গবেষণা বলছে, পোশাক খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার করলে কারখানার 26% জ্বালানি খরচ কমবে। এজন্য ছাদে সোলার স্থাপনের উপর গুরুত্বারোপ করেন গবেষকরা। বাংলাদেশের যে সব RMG ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিগুলো সোলার প্যানেল ইনস্টল করার তাদের একটা সুযোগ আছে। তাদের ছাদে তারা একটা সাবস্টেন্সিয়াল সাইজের একটা সোলার ইনস্টলেশন করার অনেকেরই সেই ক্ষমতাটা আছে, সেই জায়গাটা আছে, এবং তারা যদি সেটা করতে পারে তাহলে তাদের এনার্জির যে মাসিক যে খরচ বা বাৎসরিক যে খরচ, সেটা বেশ সাবস্টেন্সিয়াল কমানোর একটা সুযোগ তাদের আছে। তবে সেক্ষেত্রে তাদের ইনস্টলেশনের সাইজটা একটা যথেষ্ট বড় সাইজের হতে হবে। আলোচনায় বিআরসির চেয়ারম্যান জানান, দেশে বর্জ্য থেকে জ্বালানির সম্ভাবনা প্রবল থাকলেও আমলাতান্ত্রিক ও নীতিগত জটিলতায় এগোয়নি। তবে পোশাক খাতে উন্নত সোলার প্রযুক্তি থাকলেও সোলার স্থাপনের খরচকে বড় বাধা বলে মনে করেন তিনি। The technology was there, but the price was a barrier. For that reason, I think they did not come forward for having solar rooftop solars. The buyers precondition that every producers or supplier, they will have to have certain percentage of solar or renewable in their industries. Earlier also, the Bangladesh Bank, they have a finance plan for a low cost finance for the solar projects, but that was not used properly, or that was not used at all. 10টি পোশাক কারখানার উপর ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার
আইজিসির চালানো জরিপে উঠে আসে 42% পোশাক ক্রেতা প্রতিষ্ঠান পোশাক কারখানায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার চায়। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সংস্কার না হয় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে খুলনা মহানগরীর অন্যতম সিটি বাইপাস সড়ক। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ ও খুলনা সিটি কর্পোরেশন কেসিসির সিদ্ধান্তহীনতায় একযুগও গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কারের কোনো কাজ হয়নি। এসএম মিলানের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনা মহানগরীর মধ্য দিয়ে ভারী যান চলাচল কমাতে 2013 সালে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ নির্মাণ করে সিটি বাইপাস সড়ক। 2.16 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি নির্মাণে সেই সময় ব্যয় হয় 20 কোটি টাকা। প্রতিদিন এই সড়ক ব্যবহার করে খুলনা মহানগরীতে কমপক্ষে 18টি রুটের কয়েকশো পরিবহন ও পণ্যবাহী ট্রাক ও লরি আসা যাওয়া করে। তবে খানাখন্দ আর কার্পেটিং উঠে যাওয়ায় দীর্ঘদিন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। ফলে ভোগান্তিতে রয়েছেন সড়ক ব্যবহারকারীরা। লোড গাড়িগুলো যেভাবে জাম্প করে, সে জাম্পের জন্যই তো মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেছে। গাড়ি চালানো যায় না, গাড়ি ডেমারেজ আসে অনেক। ঝুঁকিপূর্ণ সড়কে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিভিন্ন সময়ে সড়ক সংস্কারের দাবি উঠেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি অভিযোগ নগরবাসীর। নিম্নমানের কাজের ধারণে এখান থেকে ভারী কোনো যানবাহন গেলে আমরা যারা পাশে বসবাস করি তারা অস্বস্তিকর পরিবেশে বসবাস করি, আমাদের ঘর বাড়ি কাঁপে ওঠে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বলছে সড়কটি তৈরি করে তারা খুলনা সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দিয়েছে। এখন এর রক্ষণাবেক্ষণের দায় কেসিসির। তবে কেসিসি বলছে একটিমাত্র চিঠি দিয়ে সড়ক হস্তান্তরের দায় সারতে চাইছে কেডিএ। বুঝিয়ে দেওয়া হয়নি সড়কের প্রকৌশল নকশা, কাজ হয়েছে নিম্নমানের। ফলে নতুন করে কেসিসির আওতায় আসা মাত্র 800 মিটার সড়ক নির্মাণেই ব্যয় হবে 20 কোটি টাকা। আমরা এলজিডি অথবা সিটি কর্পোরেশনকে যার যে জুরিসডিকশন, সেই জুরিসডিকশন অনুসারে আমরা হ্যান্ডওভার করে দিই। মেইনটেনেন্স করার দায়িত্ব এই দুইটা এন্টিটির, আমাদের না। বেসিক্যালি 60 ফুট রাস্তা কেডিএ অ্যাকুইজিশন করেছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল কোথাও 60 ফুট আছে, কোথাও 50 ফুট আছে, একটা জায়গায় আছে 37 ফুট। সেই ক্ষেত্রে ডিজাইন ডিস্টার্ব হবে। এই রাস্তাটা যদি আমাকে এখন হাইওয়ে স্ট্যান্ডার্ডে করতে হয়, তাহলে এটা আমাকে একদম গোড়ার থেকে আবার শুরু করতে হবে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ও খুলনা সিটি কর্পোরেশনের মধ্যেকার বোঝাপড়া ও সহযোগিতার টানাপোড়েনে সিটি বাইপাসে সৃষ্ট ভোগান্তির অবসান চায় নগরবাসী। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের শেষ কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 9 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5179-তে। হাতবদল হয়েছে 429 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 195টির, কমেছে 147টির, আর অপরিবর্তিত রয়েছে 53টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে 50% কোম্পানির প্রাইসের, কমেছে 37%, এবং অপরিবর্তিত ছিল মাত্র 13% কোম্পানির প্রাইসের। এবং সেক্টরের দিক থেকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে টেক্সটাইল সেক্টরে, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে। আমরা যদি পয়েন্ট টু পয়েন্ট ইনফ্লেশন দিকে খেয়াল করি, তাহলে গত মাস থেকে ডিসেম্বর থেকে গত বছরের এই বছরের জানুয়ারিতে ইনফ্লেশন প্রায় 10.89% থেকে কমে এখন তা দাঁড়িয়েছে 9.94%, অর্থাৎ ইনফ্লেশন কমতে শুরু করেছে। এবং ইনফ্লেশন যদি কমা শুরু করে, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে বাংলাদেশ ব্যাংক তার ইন্টারেস্ট রেট কমানো শুরু করবে। এবং তখন যেটা দেখা যাবে যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং লার্জ স্কেল যেসব ইনভেস্টর আছে, তারা আবারও ফিক্সড ইনকাম থেকে তারা ইকুইটি মার্কেটে ইনভেস্ট করা শুরু করবে, কারণ তাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন তারা অ্যাচিভ করার জন্য এই কাজটা তারা করবে। এবং তখন যেটা দেখা যাবে যে একটি মার্কেটে র্যালি আমরা এক্সপেক্ট করতে পারি। তবে ইমিডিয়েটলি শর্ট টার্ম, অর্থাৎ 1, 2 অথবা 6 মাসের মধ্যে আমরা মার্কেটের পারফরমেন্সের খুব একটা পরিবর্তন হবে বলে আমরা মনে করি। টিউবওয়েল বসাতে গিয়ে গ্যাসের সন্ধান মিলেছে নোয়াখালী সদর উপজেলার একটি বাড়িতে। প্রায় 1 বছর ধরে সেখান থেকে গ্যাস উঠছে। গ্যাস উত্তোলনের সম্ভাব্যতা যাচ্ছে সেখানে যাচ্ছে বাপেক্সের প্রতিনিধি দল। মিজানুর রহমান রিয়াদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী সদর উপজেলার 20 নম্বর আন্ডারচর ইউনিয়নের ফারুক হোসেন গত বছর বাড়িতে গভীর নলকূপ বসানোর জন্য কাজ শুরু করেন। 160 ফুট গভীরে যাওয়ার পর সেই পাইপ গ্যাসের চাপে উপরে উঠে আসে। আগুন জ্বালিয়ে গ্যাসের অস্তিত্ব নিশ্চিত হন তারা। দীর্ঘ 1 বছরেও বন্ধ হয়নি গ্যাস ওঠা।
গেল 4 মাস ধরে সেই গ্যাস দিয়ে একটি চুলায় রান্না বান্নার কাজ চলছে ফারুকের বাড়িতে। বিষয়টি দেখতে প্রতিদিন ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন আশেপাশের লোকজন। এখানে গ্যাসটাতে উঠছে, এটা প্রাকৃতিক সম্পদ, এটা যদি সরকার দেখে কোনো ব্যবস্থা নেয় তাহলে আমার একটু উপকার সহযোগিতা হয় অথবা দেশের জন্য উপকার হয়, ভালো হয়। আমার সংসারে রান্না করতেছি, গ্যাস কিনুন লাগে না, সিলিন্ডার কিনুন লাগে না, লার্কি লাগে না, মাটির নিচে তো একটা গ্যাস উঠতেছে, গ্যাস আমি রান্না করতেছি। এখান থেকে গ্যাস উঠে মনে করেন বাচ্চারা চাঁদে যদি কোনো সমস্যা হয় তাহলে বাচ্চারা চাওয়া যাইতে পারে। এখন সরকার যদি একটা মনে করেন যে আজ দেখে মনে করেন যে একটা নিরাপদ হইতে পারে। বিষয়টি সম্পর্কে খবর নিয়ে বাপেক্স সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর কথা বলেছেন জেলা প্রশাসক। সদর উপজেলা আন্ডারচর ইউনিয়নে গ্যাস নির্গমনের খবর পেয়েছি। এটি ফিজিবল কিনা আদৌ বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে এটা আমরা জানাবো, তারা সরজমিনে পরিদর্শন করে পরবর্তীতে হয়তো ব্যবস্থা গ্রহণ করবে। বেশ কিছুদিন ধরেই দেশে চলছে গ্যাস সংকট। ইতিমধ্যেই বাপেক্সের অনুসন্ধানে নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে একাধিক কূপে মিলেছে গ্যাস। এ জায়গাটিও অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। কাউসার আহমেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।